আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আমি অর্জুনা প্রসাদ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা প্রোগ্রামিং ফর কিডস পাইথন প্রোগ্রামিংয়ের যে দুটি লেসনের উপর আলোকপাত করব তা হচ্ছে ফাংশন ক্রিয়েট অ্যান্ড লুপ ইমপ্লিমেন্ট। তো কিভাবে আমরা লুপ ইউজ করে আমরা বিভিন্ন ভ্যালুকে প্রিন্ট করতে পারি বা আউটপুট পেতে পারি, এবং তারই সাথে একটা প্রোগ্রাম কিভাবে অ্যাকচুয়ালি ফর্ম করা হয়ে থাকে, যার ফলে আমরা যদি প্রোগ্রামকে কল করি দেন আমাদের আকাঙ্ক্ষিত ভ্যালুটা দিতে পারে। সো উইথাউট ওয়েস্টিং ফার্দার এনি মোমেন্ট, লেটস হপ অন টু দ্য টপিক। সব সময়ের মতো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি, একটি ফাইল ক্রিয়েট করে রাখি। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমার pfk.py আগের থেকে ক্রিয়েট আছে, তো আপনাদেরকেও এত বেশি কষ্ট করতে হবে না যদি আপনারাও একটি ফাইল ক্রিয়েট করে রেখে দেন ব্ল্যাঙ্ক, যেটার মাধ্যমে আপনি মনে করেন বিভিন্ন লেসন শেখার জন্য, নোট রাইট ডাউন করার জন্য, কিংবা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের জন্য আপনি বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন বা একটা কোড ইমপ্লিমেন্ট করতে পারেন। তাহলে শুরু করে দেই। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে অ্যাকচুয়ালি মডিউলস কি। তো একটা মডিউলস যেমন আমি কল করি ইম্পোর্ট ওএস। তো ইম্পোর্ট ওএস দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? এখানে ওএস মডিউলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মডিউল, যেটা অপারেটিং সিস্টেমের যে কোনো ভ্যালুকে কল করার জন্য অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছে। তো এভাবেই আরেকটি মডিউল লিখি যেটা হচ্ছে ইম্পোর্ট সিস, মানে আমি সিস মডিউলটাকে ইম্পোর্ট করলাম। তাহলে এই দুটি অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম অর সিস মডিউল দ্বারা অ্যাকচুয়ালি এমন কয়েকটি ফাইল অর ছোটো ছোটো লিঙ্কিং ফাইলস ক্রিয়েট করা হয়ে থাকে, যেগুলোকে বলে ডাউনলোডেবল লিঙ্কিং ফাইল বা ডিএলএলস। তো এই লিঙ্কিং ফাইলগুলো অ্যাকচুয়ালি কী করে? এগুলো আসলে প্রোগ্রামের যে মিসিং কম্পোনেন্ট সেগুলোকে তৈরি করে থাকে। তো যদি মিসিং কম্পোনেন্ট না পাওয়া যায় তাহলে এগুলো লিখে শুরু করা যায়, কিংবা এগুলো ছাড়াও যে কোনো প্রোগ্রাম ক্রিয়েট করা যায়। বাট আমাদের একটি আইডিয়াল ফাংশন তৈরির জন্য এই দুটি মডিউলস জেনে রাখা দরকার। তাহলে ইম্পোর্ট ওএস অ্যান্ড ইম্পোর্ট সিস লেখা হলো। এরপরে আমরা একটি প্রোগ্রাম কিভাবে ফাংশনের দ্বারা রান করব। তাহলে ফাংশন ক্রিয়েট করতে হলে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি ফাংশনকে ডিফাইন করা বা সংজ্ঞায়িত করা। তো সংজ্ঞায়িত করার জন্য লিখি ডিফাইনের শর্ট ফর্ম DEF, অ্যান্ড দেন একটি ফাংশনের নাম দেওয়া হলো। তাহলে যদি আমি আমার ফাংশনের নামটা দেই, নাম দেওয়া যাক অ্যাকচুয়ালি যে কোনো ধরনের আমরা ফাংশন ক্রিয়েট করছি, তাহলে ফাংশনের ছোট নাম দেই ডিফাইন ফাঙ্ক FUNC। এরপরে এটাতে তিনটা আর্গুমেন্টস ইমপ্লিমেন্ট করতে পারি। এর আগে আমি বুঝাই আর্গুমেন্টস কি। আর্গুমেন্টস অ্যান্ড স্ট্রিংস অ্যান্ড এনি কাইন্ড অফ ইন্টিজার, অন্যান্য ভ্যালু যেগুলো ভ্যারিয়েবলের দ্বারা কিংবা কিছু স্ট্রং আর্গুমেন্ট অর স্ট্রং লিঙ্কিংসের দ্বারা কিভাবে একটি হোল প্রোগ্রামকে পরিচালনা করে তাকে বোঝায়। যে কোনো ধরনের লিঙ্কিংস থাকতে পারবে, আর্গুমেন্টস থাকতে পারবে। তাহলে ওই আর্গুমেন্টসগুলোর উপর ডিপেন্ড করে আমাদের অ্যাকচুয়ালি একটি ফাংশন লেখা হয়ে থাকে। তাহলে যদি আমি লিখি যে ডিফাইন ফাংশন অর্থাৎ ডেফ ফাঙ্ক, অ্যান্ড আমি ওপেন রেখে দেই প্যারেন্থেসিসটা, তাহলে যে কোনো ভেরিয়েবলের জন্য আমরা অ্যাকচুয়ালি ফাংশনটা ক্রিয়েট করে ফেললাম। কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি 2-3টা ভেরিয়েবলসের জন্য ইউজ করি তাহলে অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে অন্য একভাবে লেখা যায়। তা হলো ডেফ ফাঙ্ক অ্যান্ড দেন প্যারেন্থেসিসের ভিতরে লেখা যায় A, B, C, মানে এই তিনটি ভেরিয়েবল অ্যাকচুয়ালি তিনটি আর্গুমেন্ট, অ্যান্ড এই তিনটি ভেরিয়েবল আর্গুমেন্ট হিসাবে বিভিন্ন ডাটা অ্যাকসেপ্ট করবে। তাহলে যদি আমি লিখি A ইজ ইকুয়াল টু
যে কোনো ধরনের ডাটা, আপনি ইন্টিজার নিতে চাইলে ইন্টিজার নিতে পারেন, আপনি স্ট্রিং নিতে চাইলে স্ট্রিং নিতে পারেন, বাট বেসিক্যালি আমরা স্ট্রিংই নেই অ্যান্ড আমরা লিখি। যেমন স্ট্রিং অর্জুনা, আমার ফুল নেমটা লেখা যাক, অ্যান্ড দেন বিতে লিখি প্রসাদ, অ্যান্ড সিতে লিখি রাজা, RAJA। তাহলে আমি অ্যাকচুয়ালি কিভাবে এই ফাংশনটা রান করাতে পারবো? আমি প্রিন্ট আউট করতে পারি, এটা ইন্ডেন্টই থাকতে হবে। উইথাউট ইন্ডেন্টেশন এই ফাংশনটা কাজ করবে না, আমাদের ইন্ডেন্টেশন জরুরি। তাই সর্বপ্রথম আমরা একটু ইন্ডেন্টেশনের বিষয়টাও বুঝে নিই। ইন্ডেন্টেশন হচ্ছে সিরিয়ালাইজেশন। যদি আমি লিখি ডেফ ফাংক ABC অ্যান্ড দেন একটা ইন্ডেন্ট দিয়ে A, আরেকটা ইন্ডেন্ট দিয়ে B, আরেকটা ইন্ডেন্ট দিয়ে C লিখি, তাহলে এই ইন্ডেন্টেশনটা বা অ্যাকচুয়ালি স্পেস নেওয়াটা কী বোঝাচ্ছে? এটা অ্যাকচুয়ালি সিরিয়ালাইজেশন বোঝাচ্ছে, এবং এর দ্বারা বুঝতে পারছি যে এই ফাংশনের মেইন ফাংশনটা যেটা হচ্ছে ফাংক ডিফাইন করেছি ABC আর্গুমেন্ট দ্বারা, তার যে কোনো ভ্যালু আমরা যদি নেই এর আন্ডারে ইন্ডেন্টেশন করার পরে, তা হচ্ছে সাব ভ্যালুস অফ দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফাংক। ফাংক এখানে টোটাল ভ্যালুকে বোঝাচ্ছে, এবং তার সাথে সাব যত আর্গুমেন্টস আছে কিংবা সাব ভ্যালুসগুলো আছে ওইগুলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এই ফাংশনের অংশ। কোন ফাংশনের অংশ? ফাংকের। তাহলে যদি আমি এই ফাংশনের আন্ডারে অন্য একটি ফাংশন ইউজ করি, তাহলে যদি আমি এই ভ্যালুগুলোকে অ্যাকচুয়ালি কমেন্ট আউট করে দেই এবং লিখি অন্য একটা ফাংশন, যেটা হচ্ছে এখানে আমি ডেফ ফাংশন ABC দিয়েছি। এখন আমি যদি আরেকটা ফাংশন নেই, এটার আন্ডারে ডেফ ফাংক1 কমা প্যারেনথেসিস GEF অর EFG, যেটাই আপনি নিতে পারেন। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা বোঝাচ্ছে যে ডেফ ফাংক1 GEF অ্যাকচুয়ালি কার আন্ডারে কাজ করছে? ইয়েস, আমাদের মেইন ফাংশন বা প্যারেন্ট ফাংশনের আন্ডারে কাজ করছে, এবং ওই প্যারেন্ট ফাংশনটা হচ্ছে ডেফ ফাংক নাকি ডেফ ফাংক1। ডেফ ফাংক1 এখানে হচ্ছে সাব ফাংশন, অ্যান্ড ডেফ ফাংক হচ্ছে মেইন ফাংশন। এখন যদি আমি বলি ডেফ ফাংক1 এর আন্ডারে অন্য একটা ফাংশন ক্রিয়েট করতে, তাহলে আবারও ইন্ডেন্ট হয়ে দুইটা স্পেস নিচ্ছে। মানে এখানে দেখা যাচ্ছে যে ডেফ ফাংকটা কোনো স্পেস ছাড়া, বাট ওয়ান ট্যাপ স্পেস নিয়েছে। আপনাদের কি বলে, আপনাদের যে কোনো ফাংশনে স্পেস নিয়েছে এক ট্যাপ বরাবর কিংবা ইন্ডেন্ট বরাবর, এক ইন্ডেন্ট বরাবর স্পেস নিয়ে ডেফ ফাংক1 ক্রিয়েট হয়েছে, মানে এটার একটা সাব। এখন যদি আমি ডেফ ফাংকের আরেকটা সাব তৈরি করতে চাই, তাহলে আমি ডেফ ফাংকের মতোই স্পেস নিয়ে, ডেফ ফাংক1 মতোই স্পেস নিয়ে আমি সাব ফাংশন ক্রিয়েট করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে একটু সমস্যা হতে পারে। তাহলে আমরা যেহেতু কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি আমরা ডেফ ফাংক1 সমান আমরা ডেফ ফাংক2 নিচ্ছি না, আমরা ডেফ ফাংক1 আন্ডারে আরেকটি সাব ফাংশন তৈরি করতে যাচ্ছি। তাহলে যদি আমি ডেফ ফাংক1 আন্ডারে আরেকটি ফাংশন তৈরি করতে যাই, আমি লিখি ডেফ ফাংক2 অ্যান্ড again J, L। তাহলে এখানে আমি কি দেখতে পারবো? আমি দেখতে পারলাম যে ডেফ ফাংক হচ্ছে মেইন প্যারেন্ট ফাংশন, যার একটা সাব ফাংশন হচ্ছে ডেফ ফাংক1, এবং ডেফ ফাংক1 না, ফাংক1, কারণ ডেফ এখানে কোনো ফাংশনকে বোঝাচ্ছে না, ডেফ ডিফাইন করছে ফাংশনকে, তাই এখানে ডেফ ইউজ হয়েছে কিওয়ার্ড। তাহলে ডেফ ফাংক দ্বারা কি বুঝলাম? আমরা ডিফাইন করলাম ফাংশনকে, তাহলে মেইন ফাংশন কোনটা? ফাংক। আবার ডেফ ফাংক1 এর দ্বারা কি হলো? ডিফাইন করলাম ফাংশন 1কে, যা হচ্ছে ফাংকের চাইল্ড ফাংশন, এবং ফাংক2 আমি ডিফাইন করলাম, যা হচ্ছে ফাংক1 এর চাইল্ড ফাংশন। তাহলে এখানে সবার প্যারেন্ট হচ্ছে, সবার পূর্ব বা সবচেয়ে বড় ফাংশন বা সবচেয়ে বড় প্যারেন্ট এখানে হচ্ছে ফাংক, অ্যান্ড ফাংক1 হচ্ছে এর চাইল্ড ফাংশন, অ্যান্ড ফাংক1 এর চাইল্ড হচ্ছে ফাংক2। এখন যদি আমি বলি যে না, আমি ফাংক2 এর
আমি ফাঙ্ক2 এর অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করতে চাইতেছি যে এখানে ফাঙ্কের দুইটা চাইল্ড ফাংশন, তাহলে আমি একটা ইনডেন্ট কম নিব এবং ফাঙ্ক1 এর ইনডেন্ট এর সমান যদি আমি ইনডেন্ট নিয়ে আরেকটি ফাংশন ইউজ করি তাহলে সেটা কার চাইল্ড হবে? হ্যাঁ, সেটাও ফাঙ্কেরই চাইল্ড হবে, যেখানে ফাঙ্ক1 আর ফাঙ্ক2 থাকবে কার চাইল্ড ফাংশন? ফাঙ্কের চাইল্ড ফাংশন। ওকে, তাহলে যদি আমি ফাঙ্ক1-এর চাইল্ড বানাইতে চাই তাহলে আমাকে যা করতে হবে তা হলো ডেফ ফাঙ্ক1 দেওয়া আছে, ডিফাইন ফাংশন1। তো ফাংশন1 অর ফাঙ্ক1-এর চাইল্ড ফাংশনের জন্য আমাকে নিতে হবে আরেকটি ইনডেন্ট বাই ইউজিং স্পেসেস or using tab to create space, one indent space, in order to create another function under func1. সো এভাবে ফাংশন কাজ করে থাকে, ইনডেন্টেশনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড ইনডেন্টেশন অনেক ইম্পর্টেন্ট, কারণ পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, অ্যান্ড কেস সেন্সিটিভ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ইনডেন্টেশন, আমাদের সিনট্যাক্স, কম্পাইলিং এবং বিভিন্ন ধরনের প্যারামিটার্স আমাদেরকে সেট করতে হয়, না হলে সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই বলা যায় যে এত সহজেই পাইথন ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় নাই, এটাতে অনেক কিছুই আছে বোঝার জন্য। সো এই জন্যই আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হয়। অ্যান্ড তাহলে আমরা বুঝলাম কি করতে হবে। আমাদেরকে যদি ফাঙ্কের আন্ডারে বিভিন্ন প্যারামিটার্স নিতে হয়, বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিতে হয়, বিভিন্ন ধরনের আমাদের আর্গুমেন্টস নিতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ইনডেন্ট ইউজ করতে হবে, ইনডেন্টেশন। এটি হচ্ছে ইনডেন্টেশন। তাহলে আপনারা বেসিক বুঝেছেন যা করতে হবে। আমি ফাংশন ক্রিয়েট করেছি ফাঙ্ক দিয়ে, ডিফাইন করেছি ডেফ দিয়ে, আর্গুমেন্টস নিয়েছি ইন দ্য প্যারেন্থেসিস এ, বি অ্যান্ড সি। এতে বোঝানো হচ্ছে অর্জুনা একটি স্ট্রিং, বিতে আরেকটি প্রসাদ অ্যান্ড সিতে আরেকটি রাজা। তাহলে এটাকে প্রিন্ট কিভাবে করা যায়? একে দুইভাবে প্রিন্ট করা যেতে পারে। এক নাম্বার পর্যায়ে হচ্ছে আমি যদি লিখি প্রিন্ট এ বি সি, তাহলে দেখি অ্যাকচুয়ালি কি প্রিন্ট হচ্ছে। অ্যান্ড আই এম প্রিন্টিং দ্যাট, taking some time. After all, it is the work of terminal. Yes, এটা প্রিন্ট হয়েছে। অ্যান্ড আমরা দেখি এটা কি বোঝাচ্ছে। ওয়েট আ সেকেন্ড, আমার এখানে রেকর্ডারটা একটু সমস্যা করতেছে। ওকে, রান হয়েছে, এর মানে যদিও আউটপুট আসে নাই কিন্তু প্রোগ্রামটি রান হয়েছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের প্রোগ্রাম, আমাদের ফাংশন, আমাদের মূল ফাইলটা এররবিহীন এবং আমাদেরকে নির্দিষ্ট আউটপুট দিতে সক্ষম। কিন্তু এটা প্রিন্ট আউট হয়ে আসে না। আমি আগেরও ভিডিওতে বলেছি যে অ্যাকচুয়ালি কিছু প্যারামিটার সেট করা হয়েছে অ্যাবাউট টার্মিনালস অ্যান্ড আদার থিংস, যার জন্য অ্যাকচুয়ালি ভিএস কোডে আগের মতো যত ইজিলি আসতো, অনেক ইজিলি আসতো আউটপুটস, ওইটা এখন আসে না। সো অনেক প্যারামিটার্সের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। তাহলে একে আমি প্রিন্ট এবিসিও লিখতে পারি, কিংবা আমি প্রিন্ট এবিসিকে কমেন্ট আউট করে দিই, আমি লিখতে পারি প্রিন্ট এখানে ফাংশনের নামটা। তাহলে ফাংশনের নামটা কি? FUNC, মানে ফাঙ্ক। অ্যান্ড আমি আবারও অ্যান্ড দেখাই যাচ্ছে কত সহজে, কত সুন্দর করে প্রোগ্রামটি রান হয়েছে। অ্যান্ড দেয়ার ইজ নো এরর, কোনো প্রবলেমস নেই। সো এর দ্বারা আমরা এটা বুঝলাম যে অ্যাকচুয়ালি কীভাবে ফাংশন ক্রিয়েট করা হয়ে থাকে। তাই বোঝানোর জন্য আমি আরেকবারও করতে যাচ্ছি। এখন যদি আমি ইন্টিজার ইউজ করি তাহলে কি হবে, তাহলে কি হতে পারে? এর জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে আপনাদেরকে আমি স্পটলাইটের মাধ্যমে বুঝাই।
ওকে ওকে, এখানে আমি লিখেছিলাম ইম্পোর্ট ওএস, ইম্পোর্ট সিস, এগুলো আগের মতোই থাক। জাস্ট আমি প্যারামিটার্স যেখানে স্ট্রিংস ছিল ওইটাকে আমি বানিয়ে দেই ইন্টিজার। বি এর ইন্টিজার 3 দেই, 1 অর এ সরি এর ইন্টিজার 1 দেই, অথবা এর ইন্টিজার 1, বি এর ইন্টিজার 2 অ্যান্ড সি এর ইন্টিজার 3 দেই। অ্যান্ড আমি ফাংশনকে রান করি প্রিন্টের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও রান হয়েছে 3 বারের মতো, উইথাউট এনি সমস্যা, উইথাউট এনি প্রবলেমস, উইথাউট এনি এরর্স, ডিবাগও লাগবে না, সব কিছু ঠিক আছে। এর দ্বারা আমরা কি বুঝলাম, আমাদের ফাংশনটা ক্রিয়েট হয়েছে। সো এটাই ছিল অ্যাবাউট ফাংশন, উইথাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আপনারা এটা ইউজ করতে পারেন। অ্যান্ড it is really very fun way to learn about functions of Python. Now our next step is about how to run a loop. তো এখন লুপ কি? লুপ হচ্ছে এমন কয়েকটি মেথড যার মাধ্যমে আমি আপনাকে স্পেসিফিক্যালি কোনো একটি রেঞ্জ থেকে অন্য একটি রেঞ্জ পর্যন্ত, মানে দুটি রেঞ্জের মধ্যে যে ডাটাগুলো আছে তা সিস্টেমেটিক্যালি প্রিন্ট করতে পারি। অ্যান্ড সিস্টেমেটিক্যালি প্রিন্ট করে বিভিন্ন ধরনের শর্ত আমি পূরণ করতে পারি। তাহলে এখানে আগের মতোই আমাদের প্রিন্ট ইম্পোর্ট ওএস, আগেন আমি দেখাচ্ছি, আগের মতোই আমরা ইম্পোর্ট করব ওএস মডিউলকে, সিস মডিউলকে, অ্যান্ড ডিফাইন করব ফাংশন এবিসি দ্বারা। এখন যদি আমাকে একটা শর্ত দেওয়া হয় যে যদি আমি 1 থেকে 5-এর প্রিন্ট আউট চাই এবং প্রত্যেকটি ক্ষেত্রে 1 করে সংখ্যাটি বাড়ে, তাহলে এটা কিভাবে আমি প্রিন্ট করব? ইটস রিয়েলি ভেরি ইজি। এমন একটি লুপ আমরা ইউজ করতে পারি যার নাম হচ্ছে ওয়াইল লুপ। তো ওয়াইল দ্বারা কি বোঝায় এটা আমাদের জানতে হবে। যতক্ষণ পর্যন্ত একটি প্যারামিটার্স 5-এর সমান না হয়, 1 থেকে 5-এর সমান, ততক্ষণ এই লুপটা চালু থাকবে। তাহলে যদি আমি একটি প্যারামিটারের নাম দেই এ, আমি আগেই লিখে দেই যে এ ইজ ইকুয়াল টু 0। আমাদেরকে বিসি লিখতে হবে না, যদিও আর্গুমেন্টে রাখা হয়েছে, তবুও আমাদের দরকার নেই কোনো এ বিসি ডিফাইন করার জন্য, আমরা এ দ্বারাই কাজটি করতে পারবো। তো এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ওয়াইল এ ইজ লেজার দেন অর লেজার ইকুয়াল টু, মানে 5-এর চেয়ে কম কিংবা 5-এর সমান হয় ততক্ষণ এটি প্রিন্ট করবে। তাহলে while a is lesser than 5 or equal to 5, এবং যেখানে a এর মানটা হচ্ছে 0, তাহলে এটা কি প্রিন্ট করছে? এটা প্রিন্ট প্রিন্ট a, বাট একটি শর্ত আছে যেটা ফিল আপ করতে হবে, এবং সেই কজটা হচ্ছে এর ভ্যালু কত করে বাড়তে পারে। তো আমরা যদি এর ভ্যালু বাড়াই, এ প্লাস ইজ ইকুয়ালস টু 1, মানে প্লাস এবং ইকুয়ালস টু দ্বারা বোঝানো হচ্ছে যে এক সংখ্যা যতই সমান চিহ্নের পরে থাকবে, যে সংখ্যা যেমন সমান চিহ্ন, এটা এ প্লাস ইকুয়ালস টু এর ডানে যতটুকু থাকবে, সমান চিহ্নের ডানে, ওইটা ততটুকু ভাবে বাড়বে। যদি এখানে আমি লিখি 1, তাহলে 1 করে বাড়বে, যদি আমি লিখি 2, তাহলে 2 করে বাড়বে, যদি আমি লিখি 3 করে বাড়বে। বাট আমি 1-এ সেটেল করতেছি, এর দ্বারা বোঝায় এ প্লাস ইকুয়ালস টু 1, মানে 1 করে বাড়বে। কিন্তু এর রিয়েল ভ্যালু কত, ওটা আমরা আগেই লিখেছি, এর রিয়েল ভ্যালু হচ্ছে 0। কিন্তু যতক্ষণ না এ 5-এর থেকে ছোট কিংবা 5-এর সমান থাকবে, ততক্ষণ এটি প্রিন্ট করবে কি এ, এবং তার বাড়ার যে প্যারামিটারটা ওটা কত সেট করা হয়েছে, এ প্লাস ইকুয়ালস টু দিয়ে 1।
সো এর দ্বারা আমরা লুপটা বুঝে গিয়েছি। তো এখন আমাদের অত বেশি হেজিটেশন ভোগ করতে হবে না। আমরা জানি অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালু দিবে, কতক্ষণ ভ্যালু দিবে এবং কতটুকু, যতক্ষণ না এটা এটা 5-এর থেকে বড় হয়, কিংবা যতক্ষণ না এটা 5-এর থেকে বড় হয়। আর 5-এর থেকে ছোট এবং সমান থাকলে এটি প্রিন্ট করতে থাকবে। তাহলে যদি প্রিন্টের জন্য আমি রান করি, দেখি কত হয়। হ্যাঁ, আবারও প্রোগ্রামটি রান হয়েছে উইথাউট এনি এরর। এর মানে বোঝানো হয়েছে যে 5-এর থেকে আমাদের প্রোগ্রাম ঠিক আছে এবং 5-এর থেকে ছোট এবং সমান যেহেতু, তো ওয়াই 1 করে প্রিন্ট করে থাকবে। কাকে? এ কে। এখন যদি আমি লাস্ট একটি লুপ ইউজ করি আজকের জন্য আপনাদেরকে বোঝাতে, তা হচ্ছে ফর। অ্যান্ড বাকি লুপগুলো আমি পরে বুঝিয়ে দিব। মেইনলি ফর অ্যান্ড ওয়াইলের উপরই অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড অন্যান্য প্যারামিটার্স ডিপেন্ডেন্ট থাকে। বড় বড় প্রোগ্রাম, বিভিন্ন সার্ভারের কাজ ওয়াইল অ্যান্ড ফর লুপের উপরই বেশি ডিপেন্ডেন্ট থাকে। সো আমি ফর লাস্ট বুঝাই। ফর দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝানো হয়, আমি a ইজ ইকুয়াল টু 0 নিয়েছিলাম এই ফাংশনে। এখন নিব আমি বি ইজ, বি না, আমি জাস্ট এভাবেই রেখে দিই, আবার a ইজ ইকুয়ালস টু দিয়ে দেই 10। এবার আমরা ধরি যে অ্যাকচুয়ালি কে এর মান 10 পর্যন্ত আমি কিভাবে প্রিন্ট করতে পারি আরেকটি ভেরিয়েবল ইউজ করে। একবারে সিম্পল, আমরা জানি এর ভ্যালু কত 10, অ্যান্ড বি এর সি এর কোনো ভ্যালু দেওয়া আমরা দেই নাই, এখনো দেওয়া হয় নাই এখনো। তাহলে আমি লিখব ফর বি অথবা সি, যেটা আপনি নিতে চান। আমি বি নিয়েছি। ফর বি ইন রেঞ্জ, ফর বি ইন রেঞ্জ এ, অ্যান্ড দেন কোলন দেওয়ার পরে প্রিন্ট বি। তাহলে এই দুই লাইন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে? একবারে সিম্পল, এর ভ্যালু কত 10, তাহলে এর রেঞ্জটা আমরা কি জানি, এর রেঞ্জ কত 10। 0 থেকে 10 হতে পারে, 1 থেকে 10 হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে এটা প্রিন্ট করবে 1 থেকে 10 ইন এজ রেঞ্জ। মানে ফর দ্বারা বোঝানো হয়েছে যদি ফর বি ইন রেঞ্জ এ, মানে বি এর রেঞ্জের জন্য বি এর রেঞ্জের বি এর জন্য এর রেঞ্জ 10 পর্যন্ত প্রিন্ট আউট করো বি এর মান। আরও ইজি, ফর বি ইন রেঞ্জ এ প্রিন্ট বি, মানে এর ভ্যালু যে আছে ওইটার রেঞ্জের মধ্যে বি এর ভ্যালু দ্বারা পুরাটা রেঞ্জকে প্রিন্ট আউট করো। আরও ইজিলি বোঝাতে গেলে বি ইন রেঞ্জ এ, যদি বি ইন রেঞ্জ এতে থাকে, কিসের রেঞ্জে? এ এর রেঞ্জে। এর রেঞ্জ কত 10। যদি বি এর রেঞ্জে থাকে তাহলে প্রিন্ট করো বি। তাহলে আমরা বলতে পারি এর রেঞ্জ কত 10, তাহলে বি কে থাকতে হলে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুটা কত থেকে থাকতে পারে, ভ্যালুটা কত থেকে কত থাকতে পারে? হ্যাঁ, এটা 10-এর মধ্যস্থ যে কোনো ভ্যালু দিতে পারে, মানে 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10। 11-এ যেতে পারবে না, কারণ এর রেঞ্জ কত 10। তাহলে এর রেঞ্জ হচ্ছে 10, অ্যান্ড বি এর রেঞ্জটা অ্যাকচুয়ালি কত হবে? 0 থেকে 10 পর্যন্ত। এর রেঞ্জ যেহেতু লাস্ট লিমিট এর বা ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 10, এই জন্য বি এর প্রত্যেকটা ভ্যালু এর রেঞ্জে থাকবে না। তাহলে এর রেঞ্জে যদি থাকে, তাহলে প্রিন্ট যদি আমি করি, তাহলে ফর লুপ একটা চেইন রিঅ্যাকশন দেখাবে যা শেষ হবে ম্যাক্সিমাম লিমিটে এর ম্যাক্সিমাম লিমিটে বি শেষ হবে 0 থেকে 10 পর্যন্ত। তো এত সিম্পলভাবে আই গেস কেউ আপনাকে বোঝাতে পারবে না যত সিম্পলি আমি বুঝাইছি। এখন আমি এটাকে রান করি, অ্যান্ড আবারও প্রোগ্রাম রান হয়েছে অ্যান্ড উইথাউট এনি এরর। এর দ্বারা বুঝে গেল যে বি ইন রেঞ্জের, বি এর রেঞ্জটাও কতটুকু থাকবে? এর রেঞ্জের সমান।
So it is a statement, or it is one kind of sequential statement, or we can say it is one kind of conditional statement, যেখানে আপনাকে শর্ত পূরণ করতে হয়ে থাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখার সময়। সো আজকের জন্য এতটুকুই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে ফর লুপ, কিভাবে ওয়াইল লুপ অ্যাকচুয়ালি কাজ করে থাকে, অ্যান্ড কিভাবে আমাদেরকে আউটপুট দিতে পারে, আমাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি ডাটার সাথে কানেক্ট হতে সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি। সো আজকের জন্য এতটুকুই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক মাই পেজ পায়েল টিচিং গাইড অন ফেসবুক। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্রিসিলা নিউ ইয়র্ক, বিকজ প্রিসিলা আমাকে অনেক হেল্প করেছে ইন দিস ম্যাটার, অ্যান্ড টু লার্ন অ্যাবাউট প্রোগ্রামিং অ্যান্ড অল আদার কাইন্ড অফ হেল্প। এছাড়াও আমার ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথে, ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমি আবারও অ্যাক্টিভ হব এবং আশা করি আমি আমার পেজকে অ্যান্ড ইউটিউব চ্যানেলকে আরও অ্যাক্টিভ করব অ্যান্ড সাজাবো গুছাবো। আমি বর্তমানে একটু ব্যস্ত আছি আমার এক্সাম নিয়ে, অ্যান্ড আফটার এক্সাম আই গেস আমি মোটামুটি বেশি টাইম দিতে পারবো টু প্রোভাইড ইউ উইথ নলেজ অফ প্রোগ্রামিং অ্যান্ড অল আদার সায়েন্স রিলেটেড অ্যান্ড বাংলা অ্যান্ড ইংলিশ রিলেটেড ম্যাটার্স। সো আজকের জন্য এতটুকুই ছিল। আশা করি সকলেই ভালো থাকবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে, যা ডিপেন্ড করা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামিং এবং লিস্ট, ডাটা স্লাইসিং, ডাটা ক্যাম্পিং ইত্যাদি, ভিজুয়ালাইজেশন কীভাবে করতে হয়। তো ওইগুলো আস্তে আস্তে প্রকাশ করা হবে বেসড অন পাইথন প্রোগ্রামিং। সো টেক কেয়ার আনটিল দেন, অ্যান্ড সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈদ ভালোভাবে উদযাপন করুন, অ্যান্ড দেখা হবে। আসসালামু আলাইকুম এবং নমস্কার।